আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসছেন তাদের প্রত্যেককে রামনগর ১ নং ব্লক তৃণমূল কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। যারা আজকে এই সাংবাদিক সম্মেলন লাইভ চলছে যারা দেখছেন তাদেরকে বিনম্র চিত্রে আমার পক্ষ থেকে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি রামনগর ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকে ব্লক সভাপতিগণ, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিগণ উপস্থিত আছেন, জেলা পরিষদের মেম্বার, এছাড়া বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, প্রধানগণ এখানে উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা, পঞ্চায়েত সমিতির মেম্বারগণ আছে। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি এই কারণে, বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রামনগর বিধানসভার মানুষকে আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে একজোট হতে হবে, এইটাই আমাদের লক্ষ্য। এই জন্যই সাংবাদিক সম্মেলন। দাদা, রামনগর বিধানসভায় যেখানে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই বলা যায় দলের কাছে একটা সিঁদুরে মেঘের মতো ভূমিপুত্রের ইস্যুতে লড়াই, এই ভাবনা নিয়ে কী বলবেন? দেখুন, ভূমিপুত্র 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 বলে একটা আওয়াজ উঠছে। ভূমিপুত্রের ব্যাখ্যা কি যারা বলছেন তাদের মনে হয় জানা নেই। এই কারণে জানা নেই যে সারা পশ্চিমবাংলায় ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, জনগণ মন অধিনায়িকা মা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী ঘোষণা করেন, সঙ্গে সঙ্গে তিনি বলে দেন ২৯৪টি সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাকে প্রার্থী হিসাবে করবেন, অবনত মস্তকে প্রত্যেক কর্মী নেতৃত্বদের মেনে নেওয়া উচিত। এইটা হচ্ছে দলের শৃঙ্খলা। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তিনি প্রার্থী হবেন। ভূমিপুত্র যাকে ইন্ডিকেট করা হচ্ছে, সদ্য অখিলগিরি মহোদয়কে আমি যেটুকু জানি, কারণ ১৯৯০ সাল থেকে ওনার সঙ্গে রাজনীতিটা করেছি। ১৯৯৩ সালে ২১শে জুলাই কলকাতার রাজপথে যে আন্দোলন, সেদিনকে তার সাক্ষী ছিলাম আমরা। তখন কিন্তু জেলা ভাগ হয়নি, অবিভক্ত মেদিনীপুর জেলা। এখানে পার্থবাবু বসছেন, উত্তমবাবু ব্লক সভাপতি, আজকে দেবব্রত দাস এখানে বসে আছেন, অনেকেই সেদিনকে দীপক পয়রা আছেন, সেদিনকে সাক্ষী ছিলেন। যেদিনকে আমরা গুলি খেয়েছিলাম, যে গুলির আওয়াজ, সেখানে টিয়ার গ্যাসের আওয়াজ, গুলিতে আমাদের মতন ১৩ জন যুব ভাই মারা গেছিল। সেদিনকে অখিলগিরি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আজকেও আছেন। তাই দুদিনের লোককে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীকে চেনেন, কর্মীকে মর্যাদা দেবেন। আর ভূমিপুত্র, আমরা রামনগরের ভূমিপুত্র অখিলবাবু নন, কারণ এইখানে তার জন্ম নয়। পাশেই মহিষাগড় অঞ্চল, সেখানকার তিনি তার জন্মটা সেখানে। রামনগরে তিনি ভূমিপুত্র নয়, এটা বড় জিনিস নয়। আমরা চাইব যিনি বটগাছের মতন ছায়া দেবেন, যে ছায়ায় রামনগর বিধানসভার ১৭টি অঞ্চলের মানুষ কর্মীরা যার ছায়ায় থাকবে,
তিনিই বটগাছ, তিনি হচ্ছেন ভূমিপুত্র। এবারে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমাদের চিন্তাভাবনা, আমাদের ইচ্ছা কারো বিরুদ্ধে কোনো কুৎসা কথা নয়। যদি রামনগর বিধানসভার একজন কেউ নেতৃত্ব কর্মী হিসাবে, তাদের উচিত বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলা। যে শুভেন্দু অধিকারী এসে দীঘার বুকে মিছিল করে আমাদের নেত্রীকে, আমাদের নেতৃত্বকে কটু মন্তব্য করলো, তার বিরুদ্ধে তাদের কথা থাকে না। তারা শুধু আমাদের বর্তমান বিধায়কের বিরুদ্ধে তারা কথা বলছেন। পিতা পুত্রকে সরাতে হবে। কোন পিতা পুত্র? শিশির অধিকারী শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য শপথ, না অখিলগিরি মহোদয়, সুপ্রকাশ গিরি মহোদয়কে এখান থেকে সরানোর শপথ? শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী আজকে ভারতীয় জনতা পার্টিতে চলে গেছে। একদিন শুভেন্দু অধিকারী অনুগামী হয়ে অনেকে কাজ করছিলেন, কিন্তু সেই জায়গায় আজকে আমি মনে করছি যারা যারা এই কাজটা করছে অনেকেই বিজেপির সঙ্গে যুক্ত। আমি তথ্যগুলো নিয়ে এসেছি। যারা সোশ্যাল মিডিয়ায় অনেকের সঙ্গে ঘুরে বেড়ান, তারা বিভিন্ন নামে ফেক অ্যাকাউন্ট খুলে তারা কখনো কখনো দিদির অনুগামী হিসাবে যারা সেখানে নিজেকে বড় কথা বলছেন, বড় বড় কথা বলছেন, সেই দিদির অনুগামীতে বা রামনগরের গর্ব মমতা ফেক অ্যাকাউন্ট খুলে বিভিন্নভাবে আমরা দেখেছি যে তারা কিন্তু কখনো কখনো এই বলেন না, নিজেকে নাম জাহির করে ফেক অ্যাকাউন্ট খুলেন, যেখানে দেখা যায় বিজেপির নেতা তপন মাইতি কমেন্ট করছে, যেখানে প্রাক্তন বিধায়ক বিজেপির কন্টেস্টিং ক্যান্ডিডেট স্বদেশ নায়ক সেখানে তাকে দেখা যাচ্ছে এই ফেক অ্যাকাউন্টে বিবৃতি দিতে। সমস্ত তথ্য আমি নিয়ে এসেছি। সেই জায়গায় আমি বলবো যে আজকে এক একটি করে আপনাদের দেখাবো যে সমস্ত তারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, এটা কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি রামনগরকে নষ্ট করার চক্রান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চক্রান্ত। কারণ তারা বলছেন সেগুলো বিজেপির হাতে অস্ত্র দেওয়ার সুযোগ করে দিচ্ছে। অতএব আমি মনে করি গত লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনের পরে লোকসভা নির্বাচনে প্রার্থীটা ঘোষণা হয়েছিল কলকাতা ধর্মতলার মাঠে। সেই জায়গায় আমি মনে করি যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছে। অখিলগিরি মহোদয় সেদিন কেউ ছিলেন, তারপরেও কিন্তু অখিলগিরি মহোদয় সর্বত্র কর্মীদের নির্দেশ দিয়েছেন। কিন্তু এবারে মনে হয় এই লোকসভা নির্বাচন আমার রাজনৈতিক জীবনে এই প্রথম দেখলাম কোনো শৃঙ্খলা নেই, বিশৃঙ্খলাভাবে নির্বাচন পরিচালনা হয়েছে। রামনগরে একটি তৃণমূল কংগ্রেসের অফিস আছে, এই অফিস থেকে কিন্তু কোনো রকম নির্বাচন পরিচালনা হয়নি। অঞ্চল সভাপতিরা বসে আছেন, কর্মাধ্যক্ষরা বসছেন, শাখা সংগঠনের দায়িত্বে রয়েছেন, বিভিন্ন দুটি ব্লকের সভাপতিরা রয়েছেন। তাদের কাছে কোনো খবর নেই। যেখানে যেখানে কর্মসূচি করে দেওয়া থেকে চাপিয়ে দেওয়া কোনো কর্মসূচি এসছে, 2-3 তারাই কিন্তু গাড়ি করে প্রচার করতে গেছেন, হ্যান্ডবিল দিয়ে এসছেন, পোস্টার দিয়ে এসছেন, ফ্ল্যাগ দিয়ে এসছেন। কর্মীরা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে পড়েছে, কার কাছে যাব। লোকসভা নির্বাচনে কোনো প্রোগ্রাম করতে গেলে কি প্রোগ্রাম হবে? কোনো নির্বাচন কমিটি হয়নি, সুশৃঙ্খলভাবে লোকসভা নির্বাচন পরিচালনা হয়নি। এটা একটা যেরকম দিক, সঙ্গে সঙ্গে এটা মানে কি আপনারা মনে করেন যে পরিচালনা শৃঙ্খলা ছিল না বলেই কি প্রার্থী হেরেছেন? অবশ্যই লোকসভা নির্বাচন সুশৃঙ্খলভাবে পরিচালনা হয়নি। যদি অঞ্চল সভাপতিদের নিয়ে কর্মাধ্যক্ষদের নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির মেম্বারদের নিয়ে এবং সমস্ত শাখা সংগঠনকে নিয়ে নির্বাচন কমিটি হতো, সিস্টেমেটিকভাবে চলতো, তাহলে মনে হয় রামনগর বিধানসভায় যে 9,000 ঘাটতি হয়েছে সেটা 18,000+ হতো। আমি সেখানে আরেকটি কথা আপনারা তাকে সমর্থন করেননি ওই প্রার্থীকে?
না প্রার্থীকে অবশ্যই সমর্থন করি, কারণ মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, আমি সাধারণ কর্মী হিসাবে তাকে মেনে নিতে বাধ্য। তার হয়ে জীবন দিয়ে আমরা খেটেছি। বিশ্বরঞ্জন মিশ্র কিষাণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 34,000 টাকা খরচ করে সমস্ত জায়গায় ব্যানার দিয়েছি, ফ্ল্যাগ দিয়েছি, কারণ কর্মীরা যাতে কোনো রকম জিনিস খুঁজে পাচ্ছে না, সেখানে ব্যক্তিগতভাবে এর কাছ থেকে তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে দিই, 90 সাল থেকে রাজনীতি করেছি। আমার বাবা এমএলএ ছিলেন স্বর্গীয় অবন্তী কুমার মিশ্র, তার কাছ থেকে আমার রাজনৈতিক শিক্ষা। সেখানে দলের কে দায়িত্বে কে আছেন না আছেন দেখিনি, কিন্তু কাউন্টিং এজেন্ট হিসাবে, পোলিং এজেন্ট হিসাবে আমরা বরাবর আমি ছিলাম। এবারেও লোকসভা নির্বাচনে নাম চাওয়া হয়েছিল, প্রত্যেকটি অঞ্চল থেকে নাম এসছিল। যখন কাউন্টিং হবে তার আগের দিন জনমঙ্গল সোসাইটিতে সেখানে একটি সভা হবে, সেখানে আমাদের পৌঁছাতে বলা হয়েছিল। সেখানে আমি বা আমরা সবাই রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস থেকে আমরা গেছিলাম। অঞ্চলের নেতৃত্বরা যে নাম দিয়েছিলেন তাদেরকে নিয়ে সংগঠিতভাবে গেছিলাম। মিটিং হয়েছে, সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানে জেলা সভাপতি ছিলেন, সেখানে প্রার্থী ছিলেন। আমাদের এক একটা করে চোথা ধরিয়ে দেওয়া হয়েছে। যে তালিকাটা দেওয়া হয়েছে, আমি বিশ্বরঞ্জন মিশ্র কার এআরও টেবিলে এজেন্ট হিসাবে থাকব, বিদেশ বসু মাইতি যার ইলেকশন এজেন্ট ছিলেন অতসী পণ্ডা, সেখানে এআরও টেবিলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এআরও টেবিলে থাকার জন্য। পাশেই বসছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের প্রতিনিধি, বর্তমান নবনিযুক্ত সংখ্যালঘু সেলের সভাপতি সাবির ভাই, সাবির আলী মহোদয়, তাকেও ঠিক নির্দলের এজেন্ট করা হয়েছে, কাউন্টিং এজেন্ট। অনেকেই পদাধিকারী তারা নির্দলের এজেন্ট হিসাবে থাকতে হয়েছে। দলের নির্দেশ অবনত মস্তকে আমরা পালন করেছি। কিন্তু আমরা কি দেখলাম, কাউন্টিং শুরু হলো, প্রত্যেক রাউন্ডে বিজেপির প্রার্থী, তার ইলেকশন এজেন্ট, তার সঙ্গে 3-4জন বিজেপির কর্মী প্রতি রাউন্ডে আসছে, সেখান থেকে সে রেজাল্টটা নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রার্থীর দেখা নেই। আমাদের প্রার্থী এসেছিলেন 2:40 থেকে 45-এর মধ্যে, একবার দেখেছিলাম। সারাদিন দলের এজেন্টরা, আমরা যারা গেছিলাম, কি খেয়েছি কি না খেয়েছি, কি অবস্থায় আছি, একটা জল দেওয়ার ব্যবস্থা নেই। সরকারিভাবে যেটুকু সরবরাহ হয়েছিল আমাদের কর্মীরা সেখানেই সেই সরকারি খাবার খেয়েছে, সেইটুকুই যথেষ্ট। কাউন্টিং শেষ মুহূর্তে 21 রাউন্ড কাউন্টিং হচ্ছে, খবর নিয়ে দেখে নেবেন আমি মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি। 21 রাউন্ড কাউন্টিং হয়েছিল। 17 রাউন্ডের মাথায় যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি প্রার্থীর এআরও টেবিলের এজেন্ট ছিলেন। 17 রাউন্ডের শেষে উনি টেবিল ছেড়েছেন কিনা সেটা সেদিনকের যেটা আপনার সিসিটিভিতে ফুটেজ আপনারা তদন্ত করলে পেয়ে যাবেন। 17 রাউন্ডের মাথায় তিনি ছেড়েছিলেন। জেলা পরিষদের মেম্বার, তিনি ছিলেন আরেক নির্দল প্রার্থীর এজেন্ট হিসাবে, তিনি 17 রাউন্ডের মাথায় টেবিল ছেড়েছিলেন। একমাত্র আমি 21 রাউন্ড পর্যন্ত কাউন্টিংয়ের শেষ পর্যন্ত ছিলাম। তার মধ্যেই 7টা ইভিএম মেশিন খারাপ বেরিয়েছিল, খোলা যায়নি। আপনার এসডিও সাহেব তিনি কিন্তু লটারির মাধ্যমে 4টি ভিভিপ্যাট মেশিন বের করেছিলেন, লটারির মধ্যে সিলেকশন হয়েছিল। সেই ভিভিপ্যাট কাউন্টিংয়ের শেষে সইটা করে দিয়ে বেরিয়ে আসছি তখন সমস্ত বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা মাথায় গেরুয়া পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। একমাত্র বিশ্বরঞ্জন মিশ্র সেদিকে দাঁড়িয়েছিল। যারা আজকে পেপার বিবৃতি দিচ্ছে, যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলছে, যারা আপনাদের নিয়ে সাক্ষাৎকার দিচ্ছে, সাংবাদিক সাক্ষাৎকার করছে, কোথায় ছিলেন তারা? সেদিনকে তো দেখা যায়নি। বেরিয়ে এসে দেখি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে
একজন কর্মী হিসাবে আমাদের প্রার্থীর সঙ্গে দেখা করতে যাওয়া, প্রার্থীর সঙ্গে যখন দেখা করতে যাই সেখানে দেখি প্রার্থী স্বয়ং সবুজ আবির মেখে ঘুমিয়ে আছেন। আমার মনে হয়েছিল রাজনৈতিক জীবনে আমার আত্মহত্যা করার সামিল, কারণ যেখানে কর্মীরা দিশেহারা, বিভিন্ন অঞ্চলের একটা মুমূর্ষু অবস্থা, কর্মীরা দিশেহারা হচ্ছে, সেখানে আমাদের প্রার্থী সবুজ আবির মেখে ঘুমিয়ে আছে। সেই জন্যই আমরা দুঃখিত যে আজকে চক্রান্ত করে রামনগর বিধানসভাকে শেষ করার চক্রান্ত হচ্ছে। আমি মনে করি এটা হচ্ছে লোকসভা সিট গুরু দক্ষিণা দেওয়া হচ্ছে, রাজনৈতিকভাবে গুরু দক্ষিণা দেওয়া হচ্ছে। সমঝোতা করেছিল না, আমি সে কথা বলতে পারি না। কেউ কেউ হয়তো করতে পারেন, কিভাবে করেছেন, কে করেছেন আমরা জানি না। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন উত্তমবাড়ি বাঘের মতো লড়েছে, হ্যাঁ, এটা ঠিক। উত্তম বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পরে বলেছিলেন বাঘের মতন লড়েছে, কথাটা ঠিক। তিনি লড়াই করেছেন, সামনাসামনি লড়াই করেছেন, সমস্ত সিস্টেমটা কিন্তু ভুল ছিল, ভুল ছিল, ভুল ছিল আমি মনে করি।